স্টেশনের কর্মব্যস্ত ধুলোমাখা প্ল্যাটফর্মে এক নিরহংকারী কুলির জীবন যখন এক দৃঢ়চেতা আইপিএস অফিসারের সঙ্গে অপ্রত্যাশিতভাবে জড়িয়ে গেল, তখন সেই হৃদয়স্পর্শী মুহূর্ত দেখে মানবতা নিজেই চোখের জলে ভিজে উঠল। এটি লখনৌ জাংশনের এক অমর সত্য কাহিনী, যা আজও হাজারো মানুষের হৃদয়ে গভীর আবেগের ঢেউ তুলে দেয়। এই গল্প শুধু পুনর্মিলনের নয়, বরং পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে স্বপ্নকে আবার জাগিয়ে তোলার অসাধারণ যাত্রার। লখনৌ জাংশনের সকাল যথারীতি ব্যস্ততায় মুখরিত হয়ে উঠেছিল। প্ল্যাটফর্ম নম্বর ৩-এ এইমাত্র এক দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন এসে থামতেই যাত্রীদের ভিড় ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছিল। কেউ তাড়াহুড়ো করে এগিয়ে যাচ্ছিল, কেউ ফোনে কথা বলতে বলতে পথ তৈরি করছিল, আবার কিছু মানুষ নিজেদের মালপত্রের জন্য কুলিদের ডাকছিল। লাল উর্দি পরা কুলিরা ভিড়ের মধ্যে চটপটেভাবে ঘুরে বেড়াচ্ছিল, কারণ প্রতিটি ট্রেন তাদের জন্য দিনের উপার্জনের নতুন সুযোগ নিয়ে আসত। তাদেরই একজন ছিল বিকাশ যাদব, যে মাথায় ভারী সুটকেস নিয়ে সাবধানে এগিয়ে যাচ্ছিল। বিকাশের চেহারা ছিল সাধারণ, কিন্তু তার চোখে ক্লান্তির সাথে এক অদ্ভুত শান্তি দেখা যেত। বছরের পর বছর স্টেশনে কাজ করতে করতে সে মানুষের স্বভাব চিনতে শিখে গিয়েছিল। কে তাড়াহুড়োতে আছে, কে বিরক্ত, আর কার সত্যিই সাহায্যের প্রয়োজন। মালপত্র নিচে রেখে সে হেসে টাকা নিল এবং না গুনেই পকেটে রেখে দিল। তার জন্য প্রতিটি দিন প্রায় একই রকম ছিল। সকালে কাজ, দুপুরে ক্লান্তি, আর সন্ধ্যায় প্ল্যাটফর্মের কোণে বসে কিছু মুহূর্তের প্রশান্তি। ঠিক সেই সময় স্টেশনের প্রধান প্রবেশদ্বারে হালকা চাঞ্চল্য দেখা দিল। পুলিশের দুজন জওয়ান দ্রুত ভেতরে এলো এবং তাদের পেছনে একটি সরকারি গাড়ি এসে থামল। মানুষের নজর আপনা আপনি সেদিকে চলে গেল। গাড়ি থেকে খাকি উর্দি পরা এক তরুণী নামল, যার কাঁধের উজ্জ্বল তারাগুলো পরিষ্কার বলে দিচ্ছিল যে সে একজন আইপিএস অফিসার। তার নাম ছিল নিহারিকা মেহরা। সে কোনো আনুষ্ঠানিক পরিদর্শনের জন্য নয়, বরং বিশেষ কোনো কারণে স্টেশনে এসেছিল। নিহারিকা দ্রুত পায়ে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেল, কিন্তু তার নজর ভিড়ের মধ্যে কাউকে খুঁজছিল। সে প্রতিটি মুখ খুব মনোযোগ দিয়ে দেখছিল এবং তারপর এগিয়ে যাচ্ছিল। স্টেশন মাস্টার এসে সালাম করলেন এবং আসার কারণ জানতে চাইলে সে হেসে বলল যে সে শুধু স্টেশনের অবস্থা দেখতে চায়। কথাটি সাধারণ হলেও তার চোখের অস্থিরতা বলে দিচ্ছিল যে সে শুধু পরিদর্শনের জন্য আসেনি। ওদিকে বিকাশ পরবর্তী সাওয়ারি খুঁজতে খুঁজতে প্ল্যাটফর্মের অন্য প্রান্তের দিকে যাচ্ছিল। চলতে চলতে তার নজর হঠাৎ দূরে দাঁড়িয়ে থাকা নিহারিকার উপর পড়ল। সে মাত্র এক মুহূর্তের জন্য দেখল এবং তারপর নজর সরিয়ে নিল, কারণ বড় কর্মকর্তাদের থেকে দূরে থাকাই সে অভ্যেসে পরিণত করেছিল। কিন্তু কয়েক পা এগিয়ে যাওয়ার পর তার মনে হল ওই মুখটি যেন খুব চেনা। সে পলকের জন্য থামল এবং পেছন ফিরে আবার দেখতে লাগল, কিন্তু ভিড়ের কারণে পরিষ্কার দেখা গেল না। নিহারিকাও সেই দিকেই এগিয়ে আসছিল। হঠাৎ তার নজর বিকাশের ওপর স্থির হয়ে গেল। লাল উর্দি, ঝোঁকা কাঁধ আর সেই শান্ত চলন, ঠিক যেন কোনো পুরনো স্মৃতি হঠাৎ আকার ধারণ করেছে। সে কয়েক সেকেন্ড সেখানেই দাঁড়িয়ে রইল। তার মুখে বিস্ময় এবং বিশ্বাসের এক ঝলক দেখা গেল, যেন সে নিজেকেই প্রশ্ন করছে, সত্যিই কি সেই মানুষটি তার সামনে দাঁড়িয়ে, যাকে সে বছরের পর বছর ধরে খুঁজছিল? বিকাশ এবার পুরোপুরি থেমে গেল। সে আবারও মনোযোগ দিয়ে নিহারিকার দিকে তাকাল। মুখটা পরিচিত লাগছিল, কিন্তু উর্দিয়ার সময়ের ব্যবধানে চেনাটা ঝাপসা হয়ে গিয়েছিল। সে ভাবতে লাগল যে শেষ পর্যন্ত এই মহিলাকে সে কোথায় দেখেছে। স্মৃতিগুলো যেন ধীরে ধীরে দরজায় কড়া নাড়তে শুরু করল, কিন্তু তখনও ছবিটা পরিষ্কার হয়নি। সে আন্দাজও করতে পারেনি যে আগামী কয়েক মিনিট তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। ভিড়ের মাঝে দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল। নিহারিকা হালকা কদমে তার দিকে এগিয়ে এলো এবং বিকাশ আপনা আপনি সোজা হয়ে দাঁড়াল। তার মনে সম্মানও ছিল আর হালকা ভয়ও, কিন্তু নিহারিকার মুখে আনুষ্ঠানিক কঠোরতা নয়, বরং পুরনো পরিচয় খোঁজার মতো এক কোমলতা ছিল। প্ল্যাটফর্মের শব্দ তখনও প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে তাদের চারপাশের সময় যেন একটু থমকে গেল। তাকে দেখে নিহারিকার মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল, যেন কোনো হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেয়েছে। আর বিকাশ তখনও ভাবছিল যে কেন এই মুখটি তার হৃদয়ের কাছে এতটা পরিচিত লাগছে। বিকাশের চোখে ফুটে ওঠা হালকা চেনার আভাস তাকে অজান্তেই বহু বছর পিছিয়ে নিয়ে গেল। লখনৌ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে জ্যোতিপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল, যেখানে কাঁচা রাস্তা আর মাটির বাড়ির মাঝে একটি সরকারি স্কুল দাঁড়িয়েছিল। সেই স্কুলটি গ্রামের শিশুদের স্বপ্নের প্রথম সিঁড়ি বলে গণ্য হতো।
সকালের ঘণ্টা বাজতেই বাচ্চারা ধুলো মাখা মাঠে কাতার দিয়ে দাঁড়িয়ে যেত এবং দিনের শুরু হতো প্রার্থনা দিয়ে। সেই স্কুলের সপ্তম শ্রেণীতে বিকাশ আর নিহারিকা প্রথমবার একই বেঞ্চে বসেছিল। বিকাশ পড়াশোনায় খুব ভালো ছিল এবং বিশেষ করে গণিত ছিল তার প্রিয় বিষয়। শিক্ষক প্রায়ই তাকে ব্ল্যাকবোর্ডে অঙ্ক করার জন্য ডাকতেন এবং বাকি বাচ্চারা মনোযোগ দিয়ে দেখত। নিহারিকা কঠোর পরিশ্রমী হলেও গণিতের কঠিন অঙ্কে গুলিয়ে ফেলত। ধীরে ধীরে সে বিকাশের কাছে সাহায্য চাইতে শুরু করল এবং এখান থেকেই তাদের বন্ধুত্বের শুরু হলো। স্কুলের পর দুজনে প্রায়ই রাস্তায় দাঁড়িয়ে অঙ্ক সমাধান করত এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলত। গ্রাম ছোট ছিল, তাই সবাই একে অপরকে চিনত। বিকাশের বাড়ি ছিল অত্যন্ত সাধারণ, মাটির দেওয়াল, টিনের চাল আর আঙিনায় রাখা পুরনো হ্যান্ডপাম্প। তার বাবা মজুরি করতেন আর মা মানুষের বাড়িতে কাজ করতেন, কিন্তু ছেলের পড়াশোনার ব্যাপারে দুজনেই খুব গম্ভীর ছিলেন। অন্যদিকে নিহারিকার পরিবার একটু ভালো অবস্থায় ছিল, তবুও সে কখনো বিকাশের সাথে ব্যবহারে কোনো পার্থক্য রাখেনি। দুজনের কাছে স্কুলই ছিল সেই জায়গা যেখানে স্বপ্নগুলো সমানভাবে দেখা যেত। একদিন শর্মা স্যার ক্লাসে জিজ্ঞাসা করলেন যে বড় হয়ে কে কি হতে চায়। কেউ পুলিশ হওয়ার কথা বলল, কেউ ডাক্তার। যখন বিকাশের পালা এলো, সে ইতস্তত করে বলল যে সে অফিসার হতে চায়, যাতে তার বাবা মাকে আর পরিশ্রম করতে না হয়। পুরো ক্লাস কয়েক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল, কারণ তার কথার মধ্যে সততা ছিল। নিহারিকা সেদিনই হাসতে হাসতে বলেছিল, যদি তুমি অফিসার হও তবে আমিও হব। দুজনেই এটাকে রসিকতা ভেবে হেসে দিয়েছিল, কিন্তু সম্ভবত সেই মুহূর্তেই দুটি স্বপ্নের পথ ঠিক হয়ে গিয়েছিল। স্কুলের দিনগুলো ধীরে ধীরে কেটে গেল। পরীক্ষার সময় বিকাশ নিহারিকাকে অনেক রাত পর্যন্ত পড়াত এবং বিনিময়ে নিহারিকা তাকে ইংরেজির পাঠ বুঝতে সাহায্য করত। দুজনের এই বন্ধুত্ব পুরো ক্লাসে উদাহরণ হয়ে গিয়েছিল। শর্মা স্যার প্রায়ই বলতেন যে প্রকৃত বন্ধু সেই যে অন্যকে এগিয়ে দেয়। তখন কেউ ভাবেনি যে জীবন একদিন এই দুজনকে সম্পূর্ণ আলাদা পথে পাঠিয়ে দেবে। কিন্তু অষ্টম শ্রেণীতে পৌঁছতে পৌঁছতে বিকাশের ঘরের পরিস্থিতি বদলাতে শুরু করল। তার বাবার শরীর খারাপ থাকতে লাগল এবং কাজও কমে গেল। বাড়ির আয় হঠাৎ কমে গেল, যার প্রভাব ধীরে ধীরে বিকাশের পড়াশোনায় পড়তে শুরু করল। সে আগের মতো হাসত না এবং অনেক সময় স্কুলে দেরি করে পৌঁছত। নিহারিকা এই পরিবর্তন সবথেকে আগে বুঝতে পেরেছিল, কারণ সে তাকে সবথেকে ভালো বুঝত। এক সন্ধ্যায় স্কুল থেকে ফেরার সময় নিহারিকা জিজ্ঞাসা করল সে কেন বিরক্ত থাকে। প্রথমে বিকাশ এড়িয়ে যাচ্ছিল, কিন্তু শেষে এসে সত্যিটা বলে দিল যে বাড়ির অবস্থা ভালো নয় এবং হয়তো তাকে পড়াশোনা ছাড়তে হতে পারে। এটা শুনে নিহারিকা কয়েক মুহূর্ত কিছু বলতে পারল না। সে প্রথমবার উপলব্ধি করল যে স্বপ্ন শুধু পরিশ্রম দিয়ে নয়, পরিস্থিতির সাথে লড়াই করেও সফল করতে হয়। সেদিন দুজনে সারা রাস্তা চুপচাপ হেঁটে চলল। ডুবন্ত সূর্যের আলো মাঠের ওপর ছড়িয়ে পড়ছিল এবং বাতাসে এক অদ্ভুত বিষণ্ণতা ছিল। যাওয়ার সময় বিকাশ হাসার চেষ্টা করে বলল, তুমি পড়াশোনা ছেড়ো না, তুমি অবশ্যই জীবনে এগিয়ে যাবে। নিহারিকা মাথা নাড়ল ঠিকই, কিন্তু তার মনে ভয় ঢুকে গিয়েছিল যে হয়তো এই সাথী আর বেশিদিন সাথে থাকবে না। জ্যোতিপুর গ্রামে শীত শুরু হয়ে গিয়েছিল, কিন্তু বিকাশের বাড়ির পরিবেশ আগের মতো ছিল না। তার বাবার শরীর ক্রমাগত খারাপ হচ্ছিল এবং কাজে যাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। বাড়ির আয় হঠাৎ থেমে গিয়েছিল, অথচ ওষুধ আর চিকিৎসার খরচ বেড়েই চলেছিল। আগে যে ঘর হাসিতে ভরে থাকত, সেখানে এখন চিন্তা আর নীরবতা বাসা বেঁধেছিল। বিকাশ স্কুলে তো যেত, কিন্তু তার মন বইয়ের চেয়ে বেশি বাড়ির পরিস্থিতির দিকে থাকত। ধীরে ধীরে সে স্কুলের পর ছোটখাটো কাজ শুরু করে দিল। কখনো খেতে মজুরি, কখনো দোকানে মালপত্র তোলা, যা কাজ পেত সে করে নিত। সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরত এবং তারপর পড়তে বসত। কিন্তু শরীর আর মন দুজনেই সাথ দিচ্ছিল না। শর্মা স্যার তার ক্লান্তি লক্ষ্য করেছিলেন এবং বহুবার বুঝিয়েছিলেন যে পড়াশোনা ছেড়ো না, কিন্তু পরিস্থিতি বইয়ের ভাষা বোঝে না। একদিন ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল। পুরো ক্লাস তাদের রসিদ নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু বিকাশ চুপচাপ নিজের জায়গায় বসে রইল। নিহারিকা যখন জিজ্ঞাসা করল, সে দৃষ্টি নিচু করে নিল। সেদিন প্রথমবার সে লজ্জা অনুভব করল যে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্যও সে সংগ্রাম করছে। স্কুল থেকে ফেরার সময় সে সিদ্ধান্ত নিয়েছিল যে এখন তাকে বাড়ির দায়িত্ব নিতে হবে। তার জন্য যদি স্বপ্নগুলোই ছেড়ে নিতে হয় তবে তাই হবে। কিছুদিন পর সে আর স্কুলে এলো না। প্রথম দিন সবাই ভাবল শরীর খারাপ হবে। দ্বিতীয় দিনও অপেক্ষা করা হলো, কিন্তু যখন এক সপ্তাহ কেটে গেল, নিহারিকা অস্থির হয়ে পড়ল। সে নিজে বিকাশের বাড়ি পৌঁছে গেল। সেখানে সে দেখল বিকাশ বাইরে বসে ওষুধের প্রেসক্রিপশন দেখছে, আর ঘরের ভেতরে তার মা চিন্তায় ডুবে আছেন। সেই মুহূর্তেই সে বুঝতে পারল বিকাশ কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিকাশ শান্ত গলায় জানালো যে সে এখন শহরে গিয়ে কাজ করবে।
সে কথাটি এমনভাবে বলল যেন এটি কোনো বড় সিদ্ধান্ত নয়, বরং এক বাধ্যবাধকতা। নিহারিকা তাকে অনেক বোঝালো যাতে সে পড়াশোনা চালিয়ে যায়, কিন্তু বিকাশ জানত যে এই মুহূর্তে বাড়ির তাকে প্রয়োজন। যাওয়ার সময় সে তার বইগুলো নিহারিকাকে দিয়ে দিল এবং বলল, তুমি এগুলো সামলে রেখো, যখন অফিসার হবে তখন মনে রেখো যে আমরা একসাথে পড়তাম। তার হাসি হালকা ছিল, কিন্তু চোখে কষ্ট পরিষ্কার দেখা যাচ্ছিল। গ্রাম ছাড়ার দিন সকালে বাসস্ট্যান্ডে দুজনে শেষবার দেখা করল। কোনো বড় প্রতিশ্রুতি হলো না, কোনো নাটকীয় সংলাপ বলা হলো না, শুধু একটি দীর্ঘ নীরবতা ছিল, যাতে অসম্পূর্ণ স্বপ্ন আর না বলা কথা লুকিয়েছিল। বাস চলতে শুরু করলে নিহারিকা দূরে দাঁড়িয়ে তাকে চলে যেতে দেখতে লাগল। তার মনে হলো যেন তার জীবনের একটি অংশ হঠাৎ পেছনে পড়ে গেল। শহরে পৌঁছে বিকাশ মজুরি শুরু করল। শুরুকে সবকিছু নতুন এবং কঠিন ছিল। সারাদিন কাজ আর রাতে ক্লান্তি, এটাই তার রুটিন হয়ে গেল। পড়াশোনার বইগুলো ধীরে ধীরে স্মৃতিতে পরিণত হলো। সময় বয়ে চলল এবং জীবন তাকে এতটাই ব্যস্ত করে দিল যে সে স্বপ্ন দেখাই কমিয়ে দিল। সে শুধু এটাই জানত যে ঘর চলছে, আর এটাই যথেষ্ট। এদিকে নিহারিকা পড়াশোনা চালিয়ে গেল। প্রতিবার পরীক্ষার সময় তার বিকাশের বলা কথাটি মনে পড়ত, তুমি অবশ্যই এগিয়ে যাবে। সেই শব্দগুলোই তার জন্য প্রেরণা হয়ে গেল। সে মনে মনে ঠিক করেছিল যে সে যদি কখনো সফল হয় তবে তার সেই বন্ধুকে অবশ্যই খুঁজে বের করবে যে নিজে পেছনে থেকে তাকে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছিল। লখনৌ জংশনের প্ল্যাটফর্ম নম্বর ৩ আবার তার কোলাহলে ফিরে গিয়েছিল, কিন্তু বিকাশের মন আর কাজে বসছিল না। কিছুক্ষণ আগে যে আইপিএস অফিসারকে সে দেখেছিল তার মুখ বারবার তার মাথায় আসছিল। তার মনে হচ্ছিল যে সে এই মুখটি আগে কোথাও দেখেছে, কিন্তু সময় আর পরিস্থিতি স্মৃতিকে ঝাপসা করে দিয়েছিল। সে মালপত্র তোলার সময়ও বারবার সেই দিকেই তাকাচ্ছিল যেখানে নিহারিকা দাঁড়িয়ে যাত্রীদের সাথে কথা বলছিল। নিহারিকা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার কদমে কোনো তাড়াহুড়ো ছিল না, বরং এক সতর্কতা ছিল, যেন সে নিশ্চিত হতে চাচ্ছিল যে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি সত্যিই সেই মানুষটি যাকে সে বছরের পর বছর মনে করে এসেছে। কাছে পৌঁছে সে কয়েক মুহূর্ত চুপ থাকল। বিকাশ সম্মানের সাথে মাথা নিচু করল, কারণ উর্দির প্রতি শ্রদ্ধা তার অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু যেমনই সে মাথা তুলল, দুজনের চোখাচোখি হল এবং সময় যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। বিকাশ মনোযোগ দিয়ে তার মুখটি দেখল। চোখগুলো পরিচিত মনে হলো, হাসিটাও কোথাও যেন দেখা, কিন্তু উর্দি আর আত্মবিশ্বাস সেই চেনার পথে বাঁধা হয়ে দাঁড়াল। সে হালকা দ্বিধায় পড়ে গেল। নিহারিকা ধীরস্থিরভাবে জিজ্ঞাসা করল, তুমি বিকাশ না, জ্যোতিপুর গ্রাম থেকে? গ্রামের নাম শুনতেই তার মুখের ভাব বদলে গেল। এখন স্মৃতিগুলো দ্রুত ফিরে আসতে লাগল, কিন্তু সে তখনও পুরোপুরি নিশ্চিত ছিল না। নিহারিকা হালকা হেসে বলল, সরকারি স্কুল, ৭ম শ্রেণী, গণিতে পুরো ক্লাসকে বোঝানো ছেলেটি। এটা শুনতেই বিকাশের চোখ বড় বড় হয়ে গেল, যেন কেউ হঠাৎ পুরনো দিনের জানালা খুলে দিয়েছে। সে কয়েক মুহূর্ত কিছু না বলে তাকে দেখল, তারপর নিচু স্বরে বলল, নিহারিকা। তার স্বরে বিস্ময়ও ছিল আর বিশ্বাসও, যেন সে নিজেই বিশ্বাস করতে পারছে না যে সামনে দাঁড়িয়ে থাকা আইপিএস অফিসারটি তার সেই ছোটবেলার বন্ধু। দুজনে কয়েক মুহূর্ত পর্যন্ত শুধু হাসতে থাকল। চারপাশের ভিড় নিজের কাজে ব্যস্ত ছিল, কিন্তু তাদের জন্য সেই মুহূর্তটি পুরোপুরি ব্যক্তিগত হয়ে গেল। বিকাশের মুখে হালকা জড়তা এলো। সে নিজের কাপড়ের দিকে তাকালো এবং বলল, আমি চিনতে পারিনি, কত বছর হয়ে গেছে। নিহারিকা সহজভাবে উত্তর দিল, আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু তোমার হাঁটা আর চোখগুলো একদম বদলায়নি। বিকাশ বুঝতে পারছিল না কি বলবে। সে খুশিও ছিল, আবার কিছুটা অস্বস্তিও বোধ করছিল। তার মনে হলো জীবন দুজনের মধ্যে অনেক বড় পার্থক্য তৈরি করে দিয়েছে। সে হালকা রসিকতায় বলল, তুমি তো সত্যিই অফিসার হয়ে গেলে, আর আমি? তার কথা অসম্পূর্ণ রয়ে গেল। নিহারিকা তৎক্ষণাৎ মাঝপথে বাধা দিয়ে বলল, আর তুমি সেই মানুষ যে আমাকে হারতে দাওনি। তার কথায় কোনো করুণা ছিল না, ছিল শুধু প্রকৃত সম্মান। ধীরে ধীরে কথাবার্তা শুরু হলো এবং পুরনো দিনের কথা উঠতে লাগল। দুজনেই অনুভব করল যে সময় অনেক কিছু বদলে দিয়েছে, কিন্তু তাদের স্মৃতিগুলো এখনও আগের মতোই আছে। নিহারিকা জিজ্ঞাসা করল সে এখানে কতদিন ধরে কাজ করছে, এবং বিকাশ খুব সহজভাবে নিজের জীবনের গল্প শোনাল, কোনো অভিযোগ ছাড়াই, কোনো দুঃখ দেখানো ছাড়াই। তার সরলতা দেখে নিহারিকা কয়েক মুহূর্ত চুপ হয়ে গেল, কারণ সে বুঝতে পারল এই সেই ছেলে যে প্রতিকূলতা সত্ত্বেও নিজের ভালো মানুষই হারায়নি। পাশ দিয়ে চলে যাওয়া ট্রেনের তীব্র শব্দ তাদের কথাবার্তায় বাধা দিল। নিহারিকা প্ল্যাটফর্মের দিকে তাকালো এবং বিকাশতে বলল,
আমি তোমার সাথে আবারও দেখা করতে চাই, শান্তিতে কথা বলার জন্য। বিকাশ হালকা মাথা নাড়ল, কিন্তু তার মনে তখনও বিস্ময় কাজ করছিল। তার মনে হলো যেন জীবন হঠাৎ কোনো পুরনো পাতায় ফিরে এসেছে। যখন নিহারিকা এগিয়ে গেল, বিকাশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে তাকে চলে যেতে দেখতে লাগল। তার মুখে এখন ক্লান্তি নয়, বরং চিন্তা ছিল। সে উপলব্ধি করল যে জীবন হয়তো পথ আলাদা করে দিয়েছে ঠিকই, কিন্তু কিছু সম্পর্ক সময়ের কাছে হারে না, সেগুলো শুধু সঠিক মুহূর্তের অপেক্ষা করে। পরিচয়ের সেই ছোট মুহূর্তটির পরেও প্ল্যাটফর্মের জীবন তার নিজস্ব গতিতে চলতে থাকল। কিন্তু বিকাশের ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। সে কাজ তো আগের মতোই করছিল, কিন্তু এখন তার মনে পুরনো দিনের স্মৃতি বারবার ফিরে আসছিল। প্রতিবার যখন সে কোনো যাত্রীর মালপত্র তুলত, তার নিহারিকার কথা মনে পড়ে যেত। সেই স্কুল, সেই স্বপ্ন, আর সেই অসম্পূর্ণ পথ। সে বুঝতে পারছিল না কেন এতদিন পর হঠাৎ ভাগ্য তাদের আবারও মিলিয়ে দিল। পরের দিন সন্ধ্যায় নিহারিকা সত্যি স্টেশনে ফিরে এলো। এবার সে আনুষ্ঠানিক পরিদর্শনের বদলে সাধারণ পোশাকে ছিল, যাতে কোনো প্রকার আড়ষ্টতা ছাড়া কথা বলতে পারে। বিকাশ প্ল্যাটফর্মের ধারে বসে চা খাচ্ছিল। তাকে দেখে সে হাসল এবং পাশে এসে বসল। বিকাশ কিছুটা অস্বস্তিতে পড়ে গেল, কারণ সে কখনো ভাবেনি যে একজন আইপিএস অফিসার তার সাথে এইভাবে সহজভাবে বসবে। কথাবার্তা ধীরে ধীরে শুরু হলো। নিহারিকা তাকে শহরে আসার পরের জীবনের কথা জিজ্ঞাসা করল। বিকাশ কোনো অভিযোগ ছাড়াই সবকিছু জানালো: মজুরি, সংগ্রাম, স্টেশনে কাজ আর বাড়ির দায়িত্ব। তার গলায় দুঃখ কম, আর পরিস্থিতি মেনে নেওয়ার ভাব বেশি ছিল। সে নিজের গল্প এমনভাবে বলছিল যেন এটা জীবনেরই এক সাধারণ অংশ। নিহারিকা মনোযোগ দিয়ে শুনছিল, কারণ সে বুঝতে পারছিল যে বিকাশ পরিস্থিতির কাছে হার মানেনি, বরং নীরবে সেগুলোকে গ্রহণ করেছে। সেই সময় কাছেই কিছু কুলিবের বাচ্চাদের পড়াশোনা করতে দেখা গেল। স্টেশনের এক কোণে স্থানীয় মানুষজন দরিদ্র শিশুদের জন্য একটি ছোট পড়াশোনা কেন্দ্র শুরু করেছিলেন। বাচ্চারা মাটিতে বসে হোমওয়ার্ক করছিল। তাদের মধ্যে একটি বাচ্চা গণিতের একটি অঙ্কে আটকে গেল, এবং বিকাশ আপনা আপনি উঠে তার কাছে চলে গেল এবং অঙ্কটা বোঝাতে শুরু করল। কয়েক মিনিটের মধ্যেই বাচ্চাটি হেসে উঠল। নিহারিকা দূর থেকে এই দৃশ্য দেখছিল, এবং তার মুখে গর্বের হালকা আভা ফুটে উঠল। সে বুঝতে পারল যে সময় বিকাশের পেশা বদলে দিয়েছে ঠিকই, কিন্তু তার আসল পরিচয় এখনও আগের মতোই আছে, অন্যকে এগিয়ে দেওয়া এক মানুষ। সে ধীরে ধীরে বলল, তুমি আজও আগের মতোই পড়াও। বিকাশ হাসতে হাসতে বলল, আসলে অভ্যাসটা কাটে না। কিন্তু নিহারিকার মনে সেই মুহূর্তেই একটি চিন্তা জন্ম নিয়েছিল যে বিকাশের জীবনের পথ হয়তো এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। কিছুদিন ধরে নিহারিকার নিয়মিত স্টেশনে আসছিল। সে কুলিদের এবং সেখানে কাজ করা লোকেদের থেকেও বিকাশের ব্যাপারে খোঁজ নিল। প্রত্যেকেই এক কথাই বলল, বিকাশ পরিশ্রমী, সৎ এবং কখনো কারো সাথে খারাপ ব্যবহার করে না। এটা শুনে নিহারিকার বিশ্বাস হয়ে গেল যে বিকাশ শুধু পরিস্থিতির শিকার নয়, বরং শক্তিশালী চরিত্রের এক মানুষ। এক সন্ধ্যায় সে বিকাশকে বলল, আমি তোমাকে সাহায্য করতে চাই। এটা শুনেই বিকাশ সাথে সাথে গম্ভীর হয়ে গেল এবং বলল, সাহায্যের প্রয়োজন নেই, আমি ঠিক আছি। তার স্বরে আত্মসম্মান পরিষ্কার ধরা পড়ছিল। নিহারিকা হেসে বলল, আমি তোমাকে বদলাতে চাই না, শুধু তোমাকে সেটাই হতে সাহায্য করতে চাই যা তুমি আগে ছিলে। বিকাশ কয়েক মুহূর্ত চুপ রইল। সে প্রথমবার অনুভব করল যে এই কথোপকথন দয়া নয়, বিশ্বাসে ভরা। নিহারিকা আরও বলল যে স্টেশনের বাচ্চাদের পড়ানোর কাজটা সে নিয়মিতভাবে কেন করে না। এটা শুনে বিকাশ হালকা হাসিতে কথাটি উড়িয়ে দিল, কিন্তু তার মনে এই চিন্তাটি গভীরভাবে গেঁকে গেল। সেই রাতে প্ল্যাটফর্মের লাইটের নিচে দাঁড়িয়ে লখনৌ জাংশনের সেই আবেগঘন কাহিনীর শেষ অংশটি এখানে রয়েছে। বিকাশ অনেকক্ষণ ধরে ভাবতে লাগল। জীবন তাকে বাঁচতে শিখিয়ে দিয়েছিল, কিন্তু সম্ভবত প্রথমবার কেউ তাকে আবার স্বপ্ন দেখার কথা মনে করিয়ে দিল। সে অনুভব করল যে এই সাক্ষাৎটি কেবল পুরনো বন্ধুর সাথে দেখা করার জন্য নয়, বরং এক নতুন শুরুর জন্য হয়েছে। স্টেশনের সন্ধ্যা এখন আর বিকাশের জন্য আগের মতো রইল না। সারা দিন কাজ করার পর সে সরাসরি বাড়ি যেত না, বরং প্ল্যাটফর্মের সেই কোণটির দিকে চলে যেত যেখানে বাচ্চারা পড়াশোনা করতে বসত। শুরুতে সে কেবল তাদের দেখত, কিন্তু এখন বাচ্চারা নিজেরাই তাকে ডাকতে শুরু করল। কারো গণিত বুঝতে হতো, কারো হিন্দির পাঠ মনে রাখতে হতো। বিকাশ অজান্তেই তাদের মাঝে বসে যেত এবং ধীরে ধীরে বোঝাতে শুরু করত। সে অনুভব করল যে পড়ানোর সময় তার ক্লান্তি যেন উবে যায়।
একদিন নীহারিকা দূর থেকে দাঁড়িয়ে এসব দেখছিল। সে লক্ষ্য করল যে বিকাশ বাচ্চাদের পড়ানোর সময় একদম বদলে যায়। তার গলায় আত্মবিশ্বাস ফিরে আসে, মুখে এক উজ্জ্বলতা ফিরে আসে, এবং সে পুরো একাগ্রতার সাথে প্রতিটি বাচ্চাকে বোঝানোর চেষ্টা করে। সে সেই স্কুলের বিকাশকেই দেখতে পাচ্ছিল যে একসময় পুরো ক্লাসকে সাহায্য করত। সেই মুহূর্তে নীহারিকার বিশ্বাস হয়ে গেল যে বিকাশের আসল পরিচয় এখনও জীবিত আছে। ক্লাস শেষ হবার পর নীহারিকা তার কাছে এলো এবং বলল, তুমি কি জানো বাচ্চারা তোমাকে বিকাশ স্যার বলতে শুরু করেছে? বিকাশ হালকা হেসে বলল, স্যার বলো না, আমি তো শুধু সাহায্য করি। নীহারিকা গম্ভীর হয়ে বলল, সাহায্য আর দায়িত্বের মাঝে পার্থক্য থাকে, আর তুমি দায়িত্ব পালন করছ। তার কথাগুলো সাধারণ ছিল, কিন্তু বিকাশের হৃদয়ের গভীরে গিয়ে পৌঁছল। পরের কয়েকদিনে বাচ্চার সংখ্যা বাড়তে থাকল। খবর ছড়িয়ে পড়ল যে স্টেশনে এক কুলি বাচ্চাদের বিনামূল্যে পড়ায়। আশেপাশের মানুষও তাদের বাচ্চাদের পাঠাতে শুরু করল। বিকাশ প্রথমে কিছুটা ইতস্তত করত, কারণ তার মনে হতো সে শিক্ষক হওয়ার যোগ্য নয়, কিন্তু বাচ্চাদের ভরসা তাকে ধীরে ধীরে বদলে দিচ্ছিল। এখন সে সন্ধ্যায় পড়ানোর আগে নিজে প্রস্তুতি নিতে শুরু করল। পুরনো নোটগুলো মনে করতে লাগল। এক সন্ধ্যায় নীহারিকা তাকে জিজ্ঞাসা করল, যদি তুমি সুযোগ পাও তবে কি তুমি এটাকে নিয়মিত কাজ হিসেবে গ্রহণ করতে চাইবে? বিকাশ কিছুক্ষণ চুপ থাকল। সে প্ল্যাটফর্মের দিকে তাকাল, যেখানে মানুষ দ্রুত নিজেদের গন্তব্যে এগিয়ে যাচ্ছিল। তারপর ধীরে ধীরে বলল, ভয় লাগে, আবার যদি অসম্পূর্ণ থেকে যায়। নীহারিকা শান্ত স্বরে জবাব দিল, এবার তুমি একা নও। সেই রাতে বিকাশ বাড়ি গিয়ে অনেক রাত পর্যন্ত জেগে রইল। সে বহু বছর পর তার পুরনো বইগুলো বের করল, যা সে খুব যত্ন করে রেখেছিল। পাতায় ধুলো জমে গিয়েছিল ঠিকই, কিন্তু স্বপ্নগুলো এখনও আগের মতোই ছিল। সে ঠিক করল যে সে রোজ সন্ধ্যায় নির্দিষ্ট সময় বাচ্চাদের পড়াবে। শুরুটা ছোট হলেও ক্ষতি নেই। পরের দিন সে বাচ্চাদের জন্য সময় ঠিক করল এবং ব্ল্যাকবোর্ডের ব্যবস্থা করল। স্টেশনের লোকেরাও সাহায্য করল, কেউ চক দিল, কেউ পুরনো চেয়ার। ধীরে ধীরে সেই ছোট কোণটি একটি আসল ক্লাসের মতো দেখতে হয়ে উঠল। প্রথমবারের মতো বিকাশ অনুভব করল যে সে শুধু জীবন কাটাচ্ছে না, বরং কারো জীবন গড়ছেও। যখন প্রথম নিয়মিত ক্লাস শেষ হলো, বাচ্চারা খুশিতে ধন্যবাদ বিকাশ স্যার বলে চলে গেল। এই শব্দ শুনে সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে হালকা জল ছিল, কারণ বহু বছর পর তার মনে হলো যে সে নিজেকে আবার ফিরে পেয়েছে। দূরে দাঁড়িয়ে নীহারিকা হাসছিল। সে জানত এটি কেবল শুরু। সময়ের সাথে সাথে স্টেশনের সেই ছোট পড়ার কোণটি বিকাশের দিনচর্যার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল। এখন সে শুধু কাজ শেষ হবার পর সেখানে আসত না, বরং সারাদিন সেই সময়ের অপেক্ষায় থাকত যখন বাচ্চারা আদার ক্লাসে বসবে। প্ল্যাটফর্মের শোরগোল, ট্রেনের আওয়াজ আর যাত্রীদের ভিড়ের মাঝে বাচ্চাদের পড়াশোনা এক আলাদা জগৎ তৈরি করে দিত। অনেক সময় পথচলতি যাত্রীরাও থমকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতেন যে একজন কুলি বাচ্চাদের এতটা ধৈর্যের সাথে পড়াচ্ছেন। ধীরে ধীরে বাচ্চার সংখ্যা বাড়তে থাকল। এখন মাটিতে বসার জায়গা কম পড়তে শুরু করল। কেউ পুরনো শতরঞ্জি দিল, কেউ খাতা বই দান করল। স্টেশনের দোকানবারেরাও সাহায্য করতে শুরু করলেন। বিকাশ প্রথমবার অনুভব করল যে যখন কাজ সত্যি মন থেকে করা হয়, তখন মানুষ আপনা আপনি পাশে এসে দাঁড়ায়। সে প্রতিটি বাচ্চার নাম মনে রাখতে শুরু করল এবং তাদের দুর্বলতা অনুযায়ী পড়াতে লাগল। একদিন নীহারিকা ক্লাসের মাঝখানে পৌঁছাল। সে দেখল বিকাশ বোর্ডে অঙ্ক বোঝাচ্ছে আর বাচ্চারা মন দিয়ে শুনছে। ক্লাস শেষ হবার পর একটি বাচ্চা বলল, বিকাশ স্যার, আমিও বড় হয়ে অফিসার হব। এটি শুনেই নীহারিকার চোখে এক উজ্জ্বলতা এলো। তার মনে হলো যেন সময়ের চক্র পূর্ণ হল। সেই একই স্বপ্ন যা একসময় বিকাশ দেখেছিল, এখন সে অন্যের মাঝে জাগিয়ে তুলছে। সেই সন্ধে নীহারিকা গম্ভীরভাবে বলল, এই জায়গাটা এখন ছোট পড়ছে। বিকাশ হেসে জবাব দিল, স্টেশনই ঠিক আছে, এখানেই সবাইকে আপন মনে হয়। কিন্তু নীহারিকা বোঝালো যে বাচ্চারা যদি আরও ভালো পরিবেশ পায়, তবে তারা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। সে প্রস্তাব দিল যে কাছেই একটি ছোট ঘর ভাড়া নিয়ে নিয়মিত ক্লাস শুরু করা হোক। বিকাশ প্রথমে পিছিয়ে যাচ্ছিল, কারণ দায়িত্বটা তার কাছে অনেক বড় মনে হচ্ছিল, কিন্তু বাচ্চাদের প্রত্যাশা তাকে ভাবতে বাধ্য করল। কিছুদিন প্রস্তুতির পর স্টেশন থেকে একটু দূরে একটি ছোট ঘর ভাড়া নেওয়া হলো। দেওয়ালগুলো সাধারণ ছিল, পাখাটি পুরনো, আর জানালা দিয়ে রাস্তার শব্দ শোনা যেত। কিন্তু বিকাশের কাছে সেই জায়গাটি কোনো স্বপ্নের থেকে কম কিছু ছিল না। বাচ্চারা মিলে ঘরটি পরিষ্কার করল এবং ব্ল্যাকবোর্ড লাগানো হলো। বাইরে হাতে লেখা একটি ছোট বোর্ড লাগানো হলো, আলোক দিগন্ত শিক্ষা কেন্দ্র। প্রথম দিন মাত্র 7টি বাচ্চা এলো।
বিকাশ কিছুটা ঘাবড়ে গিয়েছিল, কারণ এখনই দায়িত্বটা সত্যি তার একার হয়ে গিয়েছিল। কিন্তু যেমনই সে পড়ানো শুরু করল, তার ভয় দূর হয়ে গেল। সে অনুভব করল যে এটাই সেই কাজ যাতে সে নিজেকে সবথেকে বেশি জীবন্ত মনে করে। ক্লাস শেষে বাচ্চাদের হাসি দেখে তার আত্মবিশ্বাস আরও দৃঢ় হল। ধীরে ধীরে আশেপাশের মানুষ এই কোচিংয়ের ব্যাপারে জানতে পারল। কিছু অভিভাবক নিজে এসে ধন্যবাদ দিতে লাগলেন যে তাদের বাচ্চারা পড়াশোনায় আগ্রহ নিতে শুরু করেছে। বিকাশ প্রতিবারই বলতো যে এটা বাচ্চাদের পরিশ্রম, কিন্তু ভেতরে ভেতরে সে উপলব্ধি করছিল যে তার জীবন সত্যি বদলে যাচ্ছে। এখন মানুষ তাকে নামে নয়, সম্মানের সাথে ডাকতে শুরু করল। নিহারিকা মাঝে মাঝে সেখানে এসে বাচ্চাদের সাথে কথা বলতো, তাদের নিজের অভিজ্ঞতার কথা শোনাত এবং পড়াশোনার গুরুত্ব বোঝাত। বাচ্চাদের জন্য সে ছিল প্রেরণা, আর বিকাশের জন্য ছিল সেই বিশ্বাস যে তার বন্ধু সবসময় তার সাথে আছে। দুজনের মাঝে এখন কথা কম আর বোঝাপড়া বেশি হয়ে গিয়েছিল। এক রাতে ক্লাস বন্ধ করার পর বিকাশ বাইরে দাঁড়িয়ে বোর্ডটি দেখছিল। আলোক দিগন্ত শব্দটি বাতাসে হালকা দুলছিল। তার হঠাৎ মনে হলো যে এটি শুধু বাচ্চাদের নয়, এটি তার নিজের জীবনেরও এক নতুন দিক। বহু বছর পর তার মনে হলো যে সে পরিস্থিতির সাথে আপোষ করেনি, বরং পরিস্থিতিকে বদলাতে শুরু করেছে। কয়েক মাসের মধ্যেই আলোক দিগন্ত শিক্ষাকেন্দ্র আশেপাশের এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠল। আগে যেখানে ছোট ঘরে খালি চেয়ার থাকত, এখন ক্লাস শুরু হওয়ার আগেই বাচ্চারা এসে বসে থাকত। দেওয়ালে চার্ট আর বাচ্চাদের লেখা কবিতা লাগানো হলো। বিকাশ প্রতিদিন নতুন প্রস্তুতি নিয়ে পড়াত এবং চেষ্টা করত যাতে কোনো বাচ্চা নিজেকে দুর্বল মনে না করে। সে এখন বুঝতে পেরেছিল যে পড়ানো মানে শুধু জ্ঞান দেওয়া নয়, আত্মবিশ্বাস জাগানোও বটে। একদিন পাশের স্কুলের শিক্ষক নিজে কোচিং দেখতে এলেন। তিনি বাচ্চাদের প্রশ্ন করলেন এবং তাদের উত্তর শুনে অবাক হয়ে গেলেন। যাওয়ার সময় তিনি বিকাশকে বললেন, আপনি খুব ভালো পড়ান, বাচ্চাদের ভিত শক্ত করছেন। এটি শুনে বিকাশ কিছুক্ষণ চুপ হয়ে গেল, কারণ এটি প্রথমবার যখন কোনো শিক্ষক তাকে সমমর্যাদার সাথে দেখলেন। সে বুঝতে পারল যে পরিশ্রম ধীরে ধীরে পরিচয় বদলে যাচ্ছে। এখন বিকাশের দিনচর্যা পুরোপুরি বদলে গিয়েছিল। সকালে স্টেশনে কাজ, দুপুরে প্রস্তুতি আর সন্ধ্যায় ক্লাস। ক্লান্তি নিশ্চয়ই হতো, কিন্তু তৃপ্তি ছিল তার থেকে অনেক বেশি। অনেক সময় সে গভীর রাত পর্যন্ত বাচ্চাদের খাতা দেখত। তার মনে হতো যদি কোনো একটি বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল হয়, তবে তার নিজের অসম্পূর্ণ স্বপ্নটিও সার্থক হবে। নিহারিকা যখনই সময় পেত কোচিংয়ে অবশ্যই আসত। বাচ্চারা তাকে দেখে উৎসাহিত হয়ে যেত এবং প্রশ্নের বন্যা বইয়ে দিত। সে তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা বলত, পরিশ্রমের গল্প শোনাত এবং প্রতিবার এক কথাই বলত যে পরিস্থিতি মানুষকে আটকে রাখতে পারে না। বিকাশ দূর থেকে এসব দেখত আর অনুভব করত যে নিহারিকা আজও সেই একই বন্ধু আছে, শুধু দায়িত্বগুলো বড় হয়ে গেছে। ধীরে ধীরে দুজনের মাঝে কথার ধরনও বদলাতে শুরু করল। এখন তারা শুধু পুরনো স্মৃতিচারণ করত না, বরং ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও কথা বলত। অনেক সময় ক্লাস শেষে দুজনে বাইরে চা খেত আর বাচ্চাদের উন্নতির বিষয়ে আলোচনা করত। কথাবার্তা সহজ হলেও তাতে এক না বলা আপন ভাব মিশে থাকত, যা দুজনেই অনুভব করত, কিন্তু কেউ মুখে আনত না। এক সন্ধ্যায় বৃষ্টির পর আবহাওয়া ঠান্ডা হয়ে গিয়েছিল। ক্লাস শেষ হবার পর বিদ্যুৎ চলে গেল এবং ঘরে হালকা অন্ধকার নেমে এলো। বাচ্চারা চলে গিয়েছিল আর বাইরের রাস্তায় জলের ফোঁটাগুলো চিকচিক করছিল। নিহারিকা হেসে বলল, মনে আছে স্কুলেও আমরা এভাবেই পড়তাম যখন কারেন্ট চলে যেত? বিকাশ হাসল, কিন্তু সেই হাসিতেই পুরনো স্মৃতির উষ্ণটা ফিরে এলো। সেই মুহূর্তে দুজনেরই মনে হলো যে সময় দূরত্ব নিশ্চয়ই তৈরি করেছে, কিন্তু সম্পর্ক কোথাও ছিঁড়ে যায়নি। সেই সময় একটি বাচ্চা খুব সারল্যের সাথে জিজ্ঞাসা করে বসল, বিকাশ স্যার, ম্যাডাম আপনার কি হন? দুজনে হঠাৎ চুপ হয়ে গেল। নিহারিকা হালকা হাসির সাথে জবাব দিল, আমরা পুরনো বন্ধু। বাচ্চারা সন্তুষ্ট হয়ে চলে গেল, কিন্তু সেই প্রশ্নটি দুজনের মনেই হালকা দোলা দিয়ে গেল। প্রথমবারের মতো তারা অনুভব করল যে তাদের সম্পর্ক এখন আর শুধু স্মৃতির মাঝে সীমাবদ্ধ নেই। সেই রাতে বিকাশ বেশিক্ষণ ঘুমাতে পারল না। তার মনে হল নিহারিকার উপস্থিতি এখন তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সে নিজেকে বোঝাতে থাকল যে তাদের মাঝে অনেক পার্থক্য, পদ, পরিচয় আর জগতের। ওদিকে নিহারিকাও বাড়ি ফেরার সময় ভাবছিল যে সে সবথেকে বেশি শান্তি সেখানেই পায় যেখানে বিকাশ আর তার বাচ্চারা থাকে। আলোক দিগন্ত শিক্ষাকেন্দ্র এখন শুধু একটি কোচিং নয়, বরং পুরো এলাকার ভরসা হয়ে দাঁড়িয়েছে। সন্ধে হতেই গলিটি বাচ্চাদের আওয়াজে ভরে যেত এবং বাবা মায়েরা বিশ্বাসের সাথে তাদের সন্তানদের বিকাশের কাছে ছেড়ে যেতেন। অনেক বাচ্চার স্কুলের ফলাফল ভালো হতে শুরু করল, যাতে মানুষের ভরসা আরও মজবুত হল।
বিকাশ প্রতিটি সফলতাকে বাচ্চাদের পরিশ্রম বলতো, কিন্তু ভেতরে ভেতরে সে অনুভব করতে শুরু করল যে জীবন তাকে নতুন পরিচয় দিয়ে দিয়েছে। একদিন কোচিংয়ে একটি ছোট অনুষ্ঠান রাখা হলো, যেখানে বাচ্চারা কবিতা, ভাষণ আর নাটক পরিবেশন করল। নিহারিকা প্রধান অতিথি হিসেবে এসেছিল ঠিকই, কিন্তু সে আনুষ্ঠানিক দূরত্ব বজায় রাখার বদলে বাচ্চাদের মাঝে বসাই পছন্দ করল। যখন একটি বাচ্চা মঞ্চে দাঁড়িয়ে বলল, বিকাশ স্যার যদি না থাকতেন তবে আমি পড়াশোনা ছেড়ে দিতাম, তখন পুরো ঘরে করতালির শব্দ প্রতিধ্বনিত হল। সেই মুহূর্তে বিকাশের চোখ ভিজে এলো, কারণ সে প্রথমবার অনুভব করল যে তার লড়াই অন্য কারো শক্তিতে পরিণত হয়েছে। অনুষ্ঠানের পর দুজনে ছাদে দাঁড়িয়ে শহরের আলো দেখছিল। বাতাস ছিল শান্ত, আর নিচে বাচ্চাদের হাসির শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে যাচ্ছিল। নিহারিকা খুব ধীর স্বরে বলল, তুমি যা করেছ তা খুব কম মানুষই করতে পারে। বিকাশ হেসে জবাব দিল, যদি সেদিন তুমি স্টেশনে না দেখা করতে তবে হয়তো আমি নিজেকে কোনো দিন চিনতে পারতাম না। এটি শুনে দুজনে কিছুক্ষণ চুপ থাকল, কিন্তু সেই নীরবতায় এক গভীর আপন ভাব ছিল। এখন তাদের দেখা হওয়া কেবল কোচিংয়ের মাঝেই সীমাবদ্ধ রইল না। কখনো কখনো ছুটির দিনে নিহারিকা বাচ্চাদের জন্য বই নিয়ে আসত, আবার কখনো বিকাশ তাকে গ্রামের পুরনো দিনের গল্প শোনাত। কথাবার্তা আরও সহজ হয়ে গেল এবং দুজনেই বুঝতে পারল যে তারা একে অপরকে ছাড়া নিজেদের দৈনন্দিন কথাগুলো অসম্পূর্ণ মনে করছে। তবুও দুজনে কখনো নিজেদের অনুভূতিগুলো খোলাখুলিভাবে স্বীকার করেনি, কারণ তারা এই সম্পর্কের সহজতা হারাতে চায়নি। এক সন্ধ্যায় নিহারিকা হঠাৎ জিজ্ঞাসা করল, তোমার কি কখনো মনে হয় যে জীবন আমাদের দ্বিতীয় সুযোগ দেয়? বিকাশ কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ, কিন্তু ভয় লাগে যে হয়তো আমরা সেটা চিনতে পারব না। নিহারিকা তার কথা বুঝতে পারল, কারণ একই ভয় তার মনেও ছিল। দুজনেই জানত যে তাদের মাঝে কিছু একটা বদলে গেছে, কিন্তু সেটার নাম দেওয়ার সাহস তখনও বাকি ছিল। এই সময় সমাজের নানা কথা ধীরে ধীরে সামনে আসতে শুরু করল। কিছু মানুষ ফিসফিস করে বলতো যে একজন আইপিএস অফিসারের কোচিংয়ে এতটা সময় কাটানো খুব অদ্ভুত। বিকাশ নিজেও দূরত্ব বজায় রাখার চেষ্টা করল, যাতে নিহারিকার কোনো সমস্যা না হয়। সে দেখা করা কমিয়ে দিল এবং নিজেকে শুধু কাজের মাঝে ডুবিয়ে রাখল। নিহারিকা এই পরিবর্তন সাথে সাথে বুঝতে পারল। একদিন সে সরাসরি কোচিংয়ে পৌঁছাল এবং জিজ্ঞাসা করল, তুমি আমার থেকে দূরে পালাচ্ছ কেন? বিকাশ নজর নিচু করে বলল, তোমার জগৎ আলাদা নিহারিকা, আমি চাই না মানুষ তোমার সম্পর্কে কোনো ভুল কথা বলুক। নিহারিকা কিছুক্ষণ তাকে দেখতে থাকল, তারপর শান্ত স্বরে বলল, মানুষ যদি সম্পর্ক বুঝত তবে পৃথিবীতে কোনো ভুল বুঝাবুঝিই থাকত না। তার চোখে ছিল দৃঢ়তা, যেন সে প্রথমবারের মতো নিজের মনের কথা স্বীকার করছে। সেই মুহূর্তে বিকাশের উপলব্ধি হল যে এই সম্পর্ক দয়া বা উপকারের উপর নয়, বরং সমমর্যাদার উপর দাঁড়িয়ে আছে। বহু বছর আগে স্কুলে শুরু হওয়া বন্ধুত্ব এখন এক গভীর বোঝাপড়ায় বদলে গিয়েছিল। দুজনে কিছু না বললেও তাদের হাসি বলে দিচ্ছিল যে মন সেই কথা মেনে নিয়েছে যাকে শব্দের প্রয়োজন নেই। সময় ধীরে ধীরে এগিয়ে চলল এবং আলোক দিগন্ত শিক্ষাকেন্দ্র এখন শহরের পরিচয় হয়ে উঠল। ছোট ঘর থেকে শুরু হওয়া ক্লাস এখন বড় হলে পরিণত হয়েছে। দেওয়ালে বাচ্চাদের সাফল্যের ছবি লাগানো ছিল, আর প্রতিটি কোণে পরিশ্রমের কাহিনী দেখা যেত। অনেক বাচ্চা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে শুরু করল এবং তাদের বাবা মায়েরা গর্বের সাথে বলতেন যে তাদের সন্তানদের জীবন বদলানোর শুরুটা এই জায়গা থেকেই হয়েছিল। বিকাশ প্রতিটি সাফল্যে হাসত ঠিকই, কিন্তু আজও নিজেকে সেই সাধারণ মানুষটিই মনে করত। নিহারিকার জীবনও নিজের দায়িত্বের সাথে এগিয়ে যাচ্ছিল। আলাদা আলাদা জেলায় ডিউটি, কঠিন সিদ্ধান্ত আর সারাক্ষণের ব্যস্ততা। কিন্তু যখনই সে সময় পেত, আলোক দিগন্ত শিক্ষাকেন্দ্রে অবশ্যই আসত। বাচ্চাদের মাঝে বসা তাকে শান্তি দিত। সেখানে সে অফিসার নয়, বরং কেবল নিহারিকা হয়ে যেত, সেই পুরনো বন্ধু যে একসময় স্কুলের রাস্তায় স্বপ্নের কথা বলত। ধীরে ধীরে তাদের সম্পর্কের আলোচনা পরিবার পর্যন্ত পৌঁছাল। শুরুতে কিছু মানুষ অবাক হয়েছিল, কারণ সমাজ প্রায়ই পদ আর পরিচয়ের ভিত্তিতে সম্পর্ক মাপে। কিন্তু যখন নিহারিকার পরিবার বিকাশের কাজ দেখল, বাচ্চা আর অভিভাবকদের কাছ থেকে তার প্রতি সম্মান শুনল, তখন তাদের চিন্তা বদলে গেল। তারা বুঝতে পারল যে মানুষের আসল পরিচয় তার চাকরি নয়, বরং তার কর্ম। এক সন্ধ্যায় নিহারিকা কোচিংয়ের খালি ঘরে বসে বাচ্চাদের খাতা দেখছিল। বিকাশ হালকা স্বরে বলল, কখনো ভাবিনি যে জীবন এখানে এনে দাঁড় করাবে। নিহারিকা হাসল এবং বলল, বোধহয় জীবন আমাদের সবসময় সেখানেই নিয়ে যায় যেখানে আমাদের থাকা উচিত। কিছুক্ষণ নীরবতার পর বিকাশ প্রথমবার মন খুলে বলল, যদি তুমি সাথে থাকো তবে এই সফরটা আরও সহজ মনে হবে। এটি কোনো প্রথাগত প্রস্তাব ছিল না, বরং এক স্বচ্ছ অনুভূতি। নিহারিকা কোনো নাটকীয়তা ছাড়াই শুধু এটুকুই বলল, আমি তো সবসময় সাথেই ছিলাম। তার কথাই ছিল এক সাবলীলতা, কিন্তু সেটাই ছিল তাদের সম্পর্কের সবথেকে বড় সিদ্ধান্ত।
দুজনেই বুঝে নিল যে তাদের সম্পর্ক কোনো হঠাৎ আসা আবেগের ফল নয়, বরং বছরের পর বছরের বন্ধুত্ব, সম্মান আর বিশ্বাসের ফসল। বিয়েটা খুব সাধারণভাবেই হলো। কোনো জাঁকজমকপূর্ণ হোটেল নয়, কোনো লোক দেখানো আয়োজন নয়, আলোক দিগন্ত শিক্ষাকেন্দ্রের আঙিনায় সাজানো হলো। স্টেশনের কুলি, বাচ্চা, শিক্ষক আর গ্রামের মানুষ সবাই সেখানে সামিল হলেন। বাচ্চারা ফুল ছড়ালো আর হাসি খুশির মাঝে দুজনে একে অপরের হাত ধরল। সেদিন মানুষ কেবল একটি বিয়ে দেখেনি, বরং দেখেছিল যে পরিশ্রম আর মানবতা যে কোনো দূরত্ব ঘুচিয়ে দিতে পারে। বিয়ের পরেও জীবন আগের মতোই রইল। বিকাশ সেই একই নিষ্ঠা নিয়ে পড়াতে থাকল, আর নিহারিকা নিজের দায়িত্বের সাথে সমাজের সেবা করতে থাকল। পার্থক্য শুধু এটুকুই ছিল যে এখন দুজনের লক্ষ্য এক ছিল, যত বেশি সম্ভব বাচ্চাকে সেই সুযোগ দেওয়া যা একসময় পরিস্থিতি তাদের থেকে কেড়ে নিয়েছিল। তারা দুজনে মিলে সিদ্ধান্ত নিল যে আলোক দিগন্ত শিক্ষাকেন্দ্র সবসময় সেই বাচ্চাদের জন্য খোলা থাকবে যাদের স্বপ্ন টাকার অভাবে থমকে যায়। অনেক বছর পরেও লখনৌ জংশনের প্ল্যাটফর্ম নম্বর 3-এ মানুষ সেই কাহিনীর কথা মনে করে, যেখানে একটি সাধারণ সাক্ষাৎ দুটি জীবনের দিক পরিবর্তন করে দিয়েছিল। মানুষ বলতো যে সেদিন ভাগ্যের নয়, বরং মানবতার জয় হয়েছিল, কারণ আসল সাফল্য পদ বা টাকা নয়, বরং সেই প্রভাব যা একজন মানুষ অন্য কারো জীবনে রেখে যায়। গল্পটি আপনার ভালো লেগে থাকলে কমেন্টে আপনার আর আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি আমাদের এই কাহিনী কার কার মন ছুঁয়ে যাচ্ছে। আবার দেখা হবে নতুন কোনো আবেগ ঘন কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন, সুস্থ থাকুন আর আপনার প্রিয়জনদের সময় দিন।